মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। এক অন্য বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই জাতীয় মহাবিপদে মানবিক সকল মানুষেরা ঝাঁপিয়ে পড়েছেন স্ব-উদ্যোগে, স্বেচ্ছায়। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে প্রায় ৬-৭ জনের একটি দল নিয়ে আমরা যাচ্ছি মহিপালে। সেখানে অবস্থা খুবই খারাপ। আমরা সেই স্পটটাকে বাছাই করেছি। 5 দিন সেখানে গাড়ি সহ থাকা হবে এবং বিতরণ এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করব। ত্রাণ সামগ্রী নিয়ে আমরা মহিপালের পথে আছি। দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছতে পারি। শুকনো খাদ্যদ্রব্য বিতরণের জন্য কাজ করছে। ঘন্টার পথ আমাদের আসতে লেগেছে প্রায় 16 ঘন্টা 50 মিনিট। পথে এতটাই যানজট ছিল, বৃষ্টি ছিল এবং আমরা ভোররাত প্রায় 4টা 15 মিনিটে এসে পৌঁছাই। এখানে কোনো হোটেল না থাকাতে বা ব্যবস্থা না করাতে এখানে এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে আমরা আশ্রয় গ্রহণ করি এবং রাত কাটাই। এবং সকালবেলা উঠে দেখি আমার জুতা নাই, জুতা চুরি হয়ে গেছে। সব সময় মানে যারা মানবিক কাজ করতে এসেছে তাদের ভেতরেও যে কিছু মানুষের মানে অসততা থাকবে না, ব্যাপারটা এরকম নয়। তো আমার 12-15 হাজার টাকা দামের জুতা চুরি হয়ে গেছে। আসলে টাকাটা বড় ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমরা একটা সেবাধর্মী কাজে এসেছি, সেবা দিতে। এই মুহূর্তে এখানে অনেক দোকান বন্ধ, অনেক দূর থেকে গিয়ে এখন আমার জুতা কিনে নিয়ে আসতে হবে। তো যাই হোক, তো আপনারা যারা আসবেন সেবাধর্মী কাজে, দূর থেকে আসবেন, আপনাদের মোবাইল ডিভাইস, আপনাদের জুতা, আপনাদের পাওয়ার ব্যাংক, আপনাদের যা যা কিছু সঙ্গে নিয়ে আসবেন, ব্যাগ, এগুলো একটু নিজের অত্যন্ত সচেতনতার সাথে নিজের কাছে রাখবেন, নইলে বিপত্তিতে পড়বেন এবং সময় নষ্ট হবে। মসজিদে এভাবেই আশ্রয় নিয়েছে অনেকে। আমাদের কয়েকজন ভলেন্টিয়ার যাচ্ছে উদ্ধার করতে। একটু জোরে বলতে হবে। নোয়াখালীতে মুসাফর যে সুইচ গেট ভেঙে গেছে একটু আগে, জি, অর্থাৎ সকালবেলায় ভেঙেছে। সেখানে জোয়ার আসলে পানি বাড়বে দ্রুতই এবং সেখানে বন্যা হওয়ার আশঙ্কা আছে এবং খুবই ভয়াবহ অবস্থা চলতেছে। সেখানে আমরা উদ্ধার টিম যাচ্ছি দ্রুতই, সেখানে গিয়ে আমরা শরিক হব। সেখানে উদ্ধার টিম আমরা কাজ করতে যেতেছি। আমরা এখানে লাইফ জ্যাকেট আছে আমাদের সাথে, আচ্ছা, প্রত্যেকের সাথে, এবং একটা করে নিজেদের আছে এবং এক্সট্রাও নিতেছি। সেটা নিয়ে সেখানে যাব। সেখানে যাওয়ার পরে অবস্থা অনুযায়ী যদি আমাদেরকে মানুষ ছাত্রী আনতে হয় ছাত্রী আনবো। যদি এটা সম্ভব না হয় তাহলে সেখানে আমরা কোনো নৌকা অথবা বুট ব্যবস্থা করার চেষ্টা করবো। না পারলে কলা গাছ আছে অথবা কাঠ আছে, যেভাবে পারি আমরা আমাদের কাজে যেতেছি। যেভাবে হোক আমরা চেষ্টা করবো মানুষকে কিছু সহযোগিতা করার জন্য। যে কোনোভাবে হোক উদ্ধার কাজটা চালাতে হবে, এটি হচ্ছে আসল কথা। জাতির এই বিপদে সবাই সবার পক্ষ থেকে এমনভাবে পাশে দাঁড়াচ্ছে। এই যে ভদ্রলোক, উনি একজন অত্যন্ত খ্যাতিমান বাবুর্চি। উনি নিজেও আজকে বিপদাপন্ন মানুষদের জন্য খাবার রান্না করতে 1টি টাকা উনি গ্রহণ করতে মানে অস্বীকৃতি জানিয়েছেন। উনি নিজের পক্ষ থেকে শ্রম ও সময় দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই সুন্দর হৃদয়ের মানুষটির নাম আমরা জানতে চাই। আপনার নাম? আমার নাম আব্দুর রশিদ জসিম। আব্দুর রশিদ জসিম। আপনি আমার জসিম বাবুজি বলে আসি। জসিম বাবুর্চি। আপনি বাবুর্চি হিসেবে কত বছর ধরে কাজ করছেন? আমি 34 বছর বাবুজি হিসেবে কাজ করছি। আচ্ছা,
আর 34 বছর কাজ করছেন, বিশাল অভিজ্ঞতা। আপনি কোথায় কোথায় কাজ করেছেন এ পর্যন্ত? আমি চিটাং মদিনাতে, চিটাং জামানে এবং কক্সবাজার হোটেল সি কুইনে, হোটেল সি গেলে, ডিসওয়াইতে, দানসিঁড়িতে, এখন বর্তমানে আছি কক্সবাজার বাসপতি কাচ্চি রেস্টুরেন্ট। আপনি কোথায় থাকেন? আমি কক্সবাজারে থাকি। কক্সবাজার থেকে মহিপালে আসছেন এই রান্না করার জন্য? না না, আমার বাড়ি হলো তো শস্য দিয়ে নিয়েন। ও, এটা মহিপালের কাছে? হ্যাঁ, মহিপালের থেকে অল্প উত্তর পশ্চিমে 5 কিলোমিটার। আচ্ছা, তো এখানে ওরা আমার খবর বলছে এখানে ফাঁক করার জন্য, আমি খবর পাই চলে আসছি। জি, আমার লোকজন আপনাকে খবর দিয়েছে, এই জন্য আপনি আসছেন, অসংখ্য ধন্যবাদ। এবং মানুষের পাশে এই বিপদে যার যা কিছু আছে তা নিয়ে যে সকলে এগিয়ে আসছে, এই মানবিক সুন্দর বাংলাদেশের যে পরিচয় আমরা পাচ্ছি আপনার ভেতর দিয়ে, আমি সেটা তুলে ধরলাম এবং আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করুন যে এই বিপন্ন সময় থেকে জাতি দ্রুত উদ্ধার পায়। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম আমিন হোসেন মানিক। আমির হোসেন মানিক। আপনি কি কাজ করেন? আমি বেঙ্গারি ছাড়া ভ্যান গাড়ি চালান। আমাদের আজকে যে খিচুড়ি রান্না, এটা কেমন হয়েছে? স্বাদ? ইনশাল্লাহ ভালো হয়েছে। খিচুড়ি মাংস স্বাদ লেগেছে? হ্যাঁ, স্বাদ লেগেছে। স্বাদ লেগেছে না? তো এই এখন যে বন্যা পরিস্থিতি, আপনারা কি মনে করতেছেন বর্তমান পরিস্থিতিটা কি পর্যায়ের আছে? বর্তমানে আমাদেরকে বহুত মানুষ বহুত সহযোগিতা করছে। সহযোগিতা করতেছে না? সৃষ্টিকর্তার দরবারে দোয়া করবেন যেন এই বিপদ মহাবিপদ কেটে যায় খুব শীঘ্রই, আল্লাহর কাছে সব কিছু, আল্লাহর কাছে চাইবো মাফ। এবং সবাই যেন সবার পাশে এগিয়ে আসে। সবাই এটা কোনো দয়া না আমাদের, এটা হচ্ছে খাদ্য সেবা, এটা হচ্ছে আপনাদের অধিকার সকলের প্রতি। ঠিক আছে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটি আসল কথা। জি ভাইয়া। জি জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আর রাহমাতুল্লাহ। আপনার নাম? মোহাম্মদ তোফায়েল খান। আপনি কি করেন জনাব তোফায়েল? আমি গাড়ির ব্যবসা করি চিটাগাঙে। কি গাড়ির ব্যবসা করেন? অ্যাম্বুলেন্সের ব্যবসা করি। অ্যাম্বুলেন্সের? জি। আপনার নিজের অ্যাম্বুলেন্স আছে? নিজের না, আমার ভাইয়ের। বাইরে আছে, আপনি ওখানে চাকরি করেন? জি। আচ্ছা, তো আজকে আমাদের এই যে খিচুড়ি মাংস রান্না করার যে প্রজেক্ট, এটা খাবার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। রান্না কি স্বাদ হয়েছে, সুস্বাদু হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? খুশি আলহামদুলিল্লাহ। আর বর্তমান এই মহাবিপদে আপনার কি কোনো আইডিয়া আছে কিভাবে সরকার এগিয়ে এলে বা আরো মানুষ এগিয়ে এলে দ্রুত এই সমস্যার সমাধান সরকার হবে? এবং যাদের ক্ষমতা আছে জি। তাদেরকে তারা দ্রুত এগিয়ে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছেন। এগিয়ে আসা বলতে কি আপনি শুধু খাদ্য সেবা বা উদ্ধারকে বুঝাচ্ছেন, না ভবিষ্যতে তাদের ভবিষ্যতের জন্য তাদের তাদের- তাদের এই যে শুধু এটার জন্য না, তাদের ভবিষ্যতের জন্য। তাদের যে মানে বাসার একটা ব্যবস্থা বা তাদের অবশ্যই। আবাসনের একটা ব্যবস্থা, এটা করা কি উচিত নয়? উচিত, অবশ্যই উচিত। আপনি কি নিজে দেখতে গিয়েছিলেন যে অন্যরা কি অবস্থায় আছে? আছে, দেখছি অনেকগুলো দেখছি। আমি আমার ভাতিজা এখানে মাদ্রাসায় পড়ে, আমি ওর জন্য আসছিলাম, আইসে আমিও বিপদে পড়ে গেছি। আমি সকাল থেকে কিছু খাই নাই, যে এখন এখানে দেখি যে উনি আমাকে ডাকে নিচ্ছে যে আসেন এখানে খান। আচ্ছা। তারপরে আমি একটা প্লেট নিছি যে না, ঠিক আছে, জি খান। ভাতিজাকে দিছেন। জি, আপনার ভাতিজাকেও দেন, উনিও না, ও খাবে না, যে ও খাই আসছে, ও খাবে না। ও খাবে না। আর ওরটা আরেকজনকে দিলে আরেকজন খাইতে পারবে। আচ্ছা। অপচয় করবেন না। ঠিক আছে, ধন্যবাদ। টানা কয়েকদিনে প্রায় 15,000 লোককে খাদ্য সেবা দেওয়া হলো। আমি বেশ কয়েকটি বড় গ্রুপের অ্যাডভাইজার, কনসালটেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। তারা 4টি রাষ্ট্রে তাদের ব্যবসা পরিচালনা করছে। প্রায় 3,000 কোটি টাকার ব্যবসা তারা পরিচালনা করে থাকে। আজকে জাতির এই দুর্দিনে সেই কোম্পানিগুলোকে আমি আহ্বান করেছি যেন তারা খুব দ্রুত কিছু খাদ্য সেবা প্রদান করে। তো তারা হয়তো নিজেদের মতো করে চিন্তা করেছিল এরকম কিছু কাজে তারা অংশগ্রহণ করবে। আমার আহ্বানের পরিপ্রেক্ষিতে তারা অতি দ্রুত কিছু খাদ্য সেবা পাঠিয়ে দিয়েছে। আমি মহিপাল থাকতেই তাদের 60টি গাড়ি খাদ্য রিসিভ করি এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার জন্য সঠিক যোগাযোগ সাধন করিয়ে দিই এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করি। যে গ্রুপ অফ কোম্পানিগুলো এখানে এই ডিস্ট্রিবিউশনে এবং খাদ্য সেবা প্রদান করেছে তাদের পরিচিতি একটু তুলে ধরছি, যে কোম্পানিগুলোর সাথে আমি সম্পৃক্ত আছি। তার মধ্যে একটি হচ্ছে ড্রিম প্যারাডাইস গ্রুপ। তারা কেরানীগঞ্জে 700 বিঘা জমি নিয়ে প্রজেক্ট করছে, হাউজিং প্রজেক্ট। অরুণিমা রিসোর্ট, এটা হচ্ছে রিসোর্ট মালিক সমিতির সভাপতি, আমি এটার কনসালটেন্ট হিসেবে আছি। তারা 36 বিঘা জমির উপর একটি রিসোর্ট নড়াইলে পরিচালনা করছে প্রায় 12-15 বছর ধরে। এখানে আছেন
ভয়েস অফ সিডনি, সে অস্ট্রেলিয়ার একটি নিউজ পোর্টাল জনপ্রিয়, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি আছি। ইউকের একটি নিউজ পোর্টাল অত্যন্ত জনপ্রিয় gbnews24.com, রাকিব রুহেল যার প্রধান, আমি এটির অ্যাডভাইজার হিসেবে আছি। ইউকে থেকে এই মিডিয়া হাউসটি পরিচালিত হয়ে থাকে। এবং CWT চায়না, এটি চাইনিজ একটি কোম্পানি, তারা বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে চায়না ফেব্রিকটা রপ্তানি করে থাকে, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে তারা রপ্তানি করে। এবং আছেন আল জিসার গ্রুপ, তারা দুবাইয়ের অত্যন্ত নামকরা একটি গ্রুপ এবং দীর্ঘদিন থেকে প্রায় 12-14 বছর ধরে তারা ব্যবসা পরিচালনা করছে। বিশ্বের প্রায় 53-54টি দেশে তারা বিভিন্ন প্রোডাক্ট তারা এক্সপোর্ট করে থাকে। 32 ধরনের প্রোডাক্ট সোর্সিং নিয়ে তারা কাজ করে। স্ক্রাব, মাইনস্টোন, স্টোন এবং এরকম অনেক ধরনের প্রোডাক্ট তারা বিভিন্ন দেশে তারা এক্সপোর্ট করে থাকে দুবাই থেকে এবং বিভিন্ন দেশ থেকে সোর্সিং করে। আলজিসার গ্রুপের অ্যাডভাইজার হিসেবে আমি আছি। এরকম আরও বেশ কিছু কোম্পানি, যেমন আলবি ইন্টারন্যাশনাল। 27 বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। প্রায় 15,000 ভিসার প্রসেসিং গত 27 বছরে করেছে এবং বিভিন্ন ম্যান পাওয়ার একটা রিক্রুটিং এজেন্সি হিসেবে এক্সপোর্ট করে, আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট করেছে সৌদি আরব, মালয়েশিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে। আমি এটার সঙ্গে যুক্ত আছি। এবং আরেকটি হজ কোম্পানি, তারা প্রায় 2,500-3 হাজার হাজিকে ওমরা হজ এবং বড় হজ করিয়েছে। তার এই সমস্ত কোম্পানিগুলো তারা এই খাদ্য তারা আমি ফেনী মহিপালে থাকা অবস্থায় তারা পাঠিয়েছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করে এসেছে। মত, বর্ণ, রাজনৈতিক মতবাদ নির্বিশেষে অনেক মানুষেরা এগিয়ে এসেছে আজকে এই বিপদগ্রস্ত সময়ে। সন্দ্বীপ থেকে এসেছেন এক ভদ্রলোক, আপনার নাম? চৌধুরী ভাই মাসুম। একটু জোরে বলবেন। চৌধুরী ভাই মাসুম। মাসুম? আচ্ছা, এটা আমারও নাম আব্দুল্লাহ মাসুম। আমি, আপনি আরেক মাসুম, অসুবিধা নেই। মাসুম মানে নিষ্পাপ। তো আপনার এই নিষ্পাপ হৃদয়ের যে মানে উদ্যোগ এবং আপনাদের অনেক নিষ্পাপ হৃদয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগকে স্বাগত জানাই। আপনারা কি উদ্ধার কর্মে মনোযোগ দিচ্ছেন না খাদ্য সেবা দিচ্ছেন, না আপনাদের পলিসিটা কি কি কাজ করছেন? খাদ্য সামগ্রী দিচ্ছেন আমাদের এলাকার সামন ভাই, আরও অনেক বড় ভাইরা আছেন। তো আমরা সবাই মিলিয়ে কাজ করছি আর কি। আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি এবং কোনো মানুষ যদি বিপদে পড়ে আমরা ওই সেটি সাহায্য করতেছি। আপনি কোথায় আছেন, কি করছেন? আমি আছি ওরিয়ন গ্রুপে জব করি। আমরা ওরিয়ন গ্রুপ থেকে আসছি এখানে ত্রাণ বিতরণের জন্য। ত্রাণ বিতরণের জন্য? আচ্ছা, ত্রাণ বিতরণ শব্দের চেয়ে আমরা যদি খাদ্য সেবা বলি আরো সুন্দর শোনাবে, স্ট্যান্ডার্ড শোনাবে। আপনারা খাদ্য সেবা দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এই মানুষদের বিপদে আপনারা পাশে দাঁড়িয়েছেন ওরিয়ন গ্রুপের পক্ষ থেকে। প্রতিদিন কি পরিমাণ খাদ্য সেবা দিচ্ছেন? আমরা প্রতিদিন 500 প্যাকেট দিচ্ছি, 500 পরিবারকে আমরা খাদ্য। এটা কি শুকনো খাবার দিচ্ছেন না রান্না করা খাবার? রান্না করা খাবার দিচ্ছি। আর কি কি রান্না করে দিচ্ছেন? রান্না করা খাবার ওনারা রান্না করে খাবার, চাল, ডাল, লবণ, তেল, মানে খিচুড়ি রান্না করে দিচ্ছেন? আলু, পেঁয়াজ, মোমবাতি, মেসলা, গ্যাস লাইট। ঢাকা থেকে প্রতিদিনই আমাদের স্পন্সর কোম্পানির মাধ্যমে আসছে একটি ট্রাক। এখানে পেঁয়াজ এবং শুকনা খাদ্যদ্রব্য প্যাকেটে, মশারি ডাল প্যাকেট। মহিপাল থেকে আমরা যাচ্ছি ফুলগাজী মনসুর হাটের দিকে। এখান থেকে যেতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। সেখানে প্রায় 250 জন পানিবন্দী মানুষ গত 3 দিন ধরে বন্যার পানি খেয়ে বেঁচে আছে এবং কোনো রকম সহযোগিতা তাদের কাছে পৌঁছেনি। তাদের কাছে সহযোগিতা, খাদ্যদ্রব্য, শুকনো খাবার এবং ঔষধ পৌঁছে দেওয়ার জন্য আমরা এখন রওনা করেছি। সেখান থেকে কিছু লোক এসেছিল, তাদেরকে সঙ্গে নিয়ে এখন সেখানে যাচ্ছি। বিভিন্ন স্পটে
ত্রাণ নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়া এটি একটি সহজসাধ্য কাজ নয়, রীতিমতো একটি যুদ্ধ। গাড়ি থেকে এগুলো আনলোডিং, গাড়িতে লোডিং, পরবর্তীতে এগুলো সেখানে পৌঁছানো, গাড়ি ভাড়া করা, ডেস্টিনেশনে পৌঁছানো। এখানে আরও একটি ব্যাপার উল্লেখ করি, এখন এই মুহূর্তে দুই ধরনের মানসিকতার মানুষ স্পষ্ট হয়ে গেছে। একটি পরোটার দাম 10 টাকার পরোটা হয়ে গেছে 50 টাকা, একটি মোমবাতি 5 টাকার হয়ে গেছে 60 টাকা। আবার কিছু কিছু গাড়ি ভাড়া তারা নিচ্ছে না, একদম ফ্রি অফ কস্টে তারা কাজ করছে, শুধু তেলের দামটা নিচ্ছে। আবার কিছু কিছু গাড়ি, যেহেতু গাড়ির স্বল্পতা, তারা 2-3 গুণ দাম এবং ভাড়া নিয়ে থাকছে। বিপদগ্রস্ত তারা কেউ ভিখিরি নয়, মানবতার কারণে আজকে সকলের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। তো সেখানে কেউ ক্যামেরা ব্যবহার করলে সহযোগিতা করার সময় কিছু কিছু মানুষের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে এবং কিছু লোকাল উত্তেজনা দেখা দিয়েছে। তাই আমাদের সহযোগিতার ভিডিওগুলো আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে সবগুলো ধারণ করিনি। আর কিছু কিছু ছবি সেখানে তোলা হয়েছে, যদিও অনেক দূর থেকে, যেন তাদের চেহারা চেনা না যায়। আর কিছু কিছু ছবি অনলাইন থেকে কালেক্ট করা হয়েছে। দিচ্ছেন খাবার, কেউ দিচ্ছেন পোশাক। এভাবে নানা পণ্যের সমাহারে পূর্ণ হচ্ছে শিক্ষার্থীদের ত্রাণ ভাণ্ডার। এই কপ্টারটির গন্তব্য দেশের পূবের দুর্গম এলাকা। ভারত থেকে আসা বানে যা তলিয়ে আছে পুরো 5 দিন ধরে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আর্মি এভিয়েশন গ্রুপের ঘাঁটিতে এভাবে প্রস্তুত হচ্ছে এয়ারবাস ডলফিন 365, MI-171 কিংবা বেল মডেলের বাকি হেলিকপ্টারগুলো। এছাড়া আছে এয়ারবাস কাসা বিমান, যা ঢাকা থেকে সারা দেশে ত্রাণ পরিবহনে সহায়তা করছে। সেনা সদস্যদের হাতে হাতে কোনোটি ভরে উঠছে দুর্গত মানুষদের জন্য প্রস্তুত করা ত্রাণের ব্যাগে, কোনোটি উড্ডয়নের অপেক্ষায়, আবার কোনোটি টারমার্কে আনা হচ্ছে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত থাকার জন্য। এবং পুরো সেনা দপ্তরের ভেতরে বাইরে চলছে বন্যা কবলিত মানুষদের উদ্ধার তৎপরতা কিংবা ত্রাণ কার্যক্রম। অকাল বানে, ঘনীভূত সংকটে যেভাবে বিপ্লবের চেতনায় কাঁধে কাঁধ মিলে কাজ করেছে ছাত্র জনতা কিংবা সশস্ত্র বাহিনী, তা ইতিহাসে বিরল। তবু এত মানুষের প্রচেষ্টার মধ্যেও তো খবর আসছে পরিস্থিতি এতটা ভয়াবহ যে এখনও সাহায্য পৌঁছেনি দুর্গম অনেক এলাকায়। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এভিয়েশন গ্রুপগুলোর ছোট ছোট এই কপ্টারগুলো। সেনা সদর বলছে, সেনাবাহিনী এর মধ্যে অন্তত 20,000 দুর্গত মানুষকে সংকটাপন্ন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। এর জন্য কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সকল জলযান এবং এভিয়েশন সরঞ্জাম। কর্মকর্তারা বলছেন, এর জন্য তারা কম বেশি 50টি হেলিমিশন সম্পন্ন করেছে। উদ্ধার করেছেন 3 জন সন্তান সম্ভবা এবং 22 জন গুরুতর অসুস্থ মানুষকে। আর সম্পূর্ণ নতুন একটি জায়গায় এসব অভিযান পরিচালনা করা সহজ নয়। এর প্রতিটি মিশনের আগে এভাবে সব দিক পর্যালোচনা করছে চৌকস এভিয়েশন সদস্যরা। প্রথম 2 দিন তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও ত্রাণ কাজ অনেকাংশে ব্যাহত হলেও তৃতীয় দিন থেকে সংক্রান্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। উদ্ধার কাজের অংশ হিসাবে দূর দূরান্ত থেকে পানিবন্দী রোগী, গর্ভবতী মা, বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদানের জন্য হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায়ও সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানান এই কর্মকর্তা। বন্যার্তদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। সেনা সদর জানিয়েছে, এরই মধ্যে তারা কমপক্ষে 30,000 প্যাকেট ত্রাণ বিতরণ করেছেন এবং রান্না করা খাবার বিতরণ হয়েছে অন্তত 6,000 মানুষের মধ্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।
পারে না। বন্যা দুর্গত দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মেডিকেল ক্যাম্পে ছোট অপারেশনও করা হচ্ছে, আর গুরুতরদের বিমান বাহিনী হেলিকপ্টারে করে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। রাসেল জামাদারের তোলা ছবিতে ওবায়দুর রশিদের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্মরণকালের সবচেয়ে বড় বন্যায় অসহায় অসংখ্য মানুষ। শুক্রবার বন্যা দুর্গত দুর্গম এলাকায় খাদ্যপণ্য বিতরণ শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বিমান বাহিনীর কাছে অনুদান দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ট্রাই ফাউন্ডেশন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ সামরিক ও বেসামরিক অনেক প্রতিষ্ঠান। বন্যা পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে বন্যা দুর্গতদের চাহিদা এবং দুর্ভোগ দুর্দশারও পরিবর্তন হয়। সেসব বিষয় লক্ষ্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছে। রোববার ভোর থেকে বন্যা দুর্গত দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প করতে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সাহসিকতার সাথে সেসব এলাকায় পাইলটরা হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করেন। মেডিকেল ক্যাম্প শুরুর পর অসংখ্য রোগী আসতে থাকেন সেখানে। চিকিৎসকরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন ছোট অপারেশনও, সাথে দিয়ে দিচ্ছেন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ। মাইনর সার্জারি আমরা করতে পারবো এবং যে সকল রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আমাদের হেলিকপ্টার আসবে, আমরা তাদেরকে আমাদের হেলিকপ্টারে করে ঢাকা এবং অন্যান্য স্থানে যেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যাবে আমরা সেখানে বিমান বাহিনী নিজ দায়িত্বে পৌঁছে দিবে। এটা আমরা অনির্দিষ্টকালের জন্য এসেছি, যতদিন স্থানীয় জনগণের প্রয়োজনীয়তা থাকবে আমরা ততদিনই এখানে স্টে করবো এবং তাদেরকে মেডিকেল সাপোর্টটা দিয়ে যাব। একের পর এক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য যেমন ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন, তেমনি অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর অসুস্থদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছেন বিমান বাহিনীর সদস্যরা। খুব ভালো হেল্প করতেছে আমাদেরকে। পানিতে থাকাতে 4 দিন ওই গায়ে অ্যালার্জি আসি গেছে, ওটার জন্য ইনজেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে। হেলিকপ্টারে রোগীদের ঢাকায় আনার আগে থেকেই তৈরি থাকে অ্যাম্বুলেন্স। রোগীদের দ্রুত নিয়ে যাওয়া হয় বিশেষায়িত হাসপাতালে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। আপনার নাম? আমি আসিফ হাসান, আমি ঢাকা থেকে আসছি, গাজীপুর থেকে। আমি গ্রাজুয়েশন শেষ করলাম ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে জার্নালিজম এবং মিডিয়া যোগাযোগের উপরে। এর আগে সাংবাদিকতা করছি, দেন মিশর যাওয়া হয় এবং মিশর থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসি এবং কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলাম 1 মাস। তো ওখানেও কিছু দুর্ঘটনা হয় এবং আলহামদুলিল্লাহ আমরা জিতে যাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানেও আমার 60টার মতো সেলাই লাগে, পিছনে হচ্ছে গুলি লাগে পায়ে। তো আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র যেটা আমরা গঠন করতে পারছি এবং সবশেষ যেটা হলো দেশ গঠন করা শুরু করলাম। দেশ গঠনের একটা পার্ট হিসাবে এখন মনে হলো যে ফেনীতে আসা উচিত এবং ফেনীতে আমি আসছি আজকে 7 দিন। এই 7 দিন আগে তখন আর্মির মাত্র 2-3টা গাড়ি ছিল, তখন সবার আগে সেই কাজ করতেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন 1500 থেকে 2000 কেজি খাবার আমরা সার্ভ করার চেষ্টা করতেছি। যেমন গতকালকে থেকে হচ্ছে আমাকে
স্পন্সরশিপ করছে যে প্রায় হচ্ছে গিয়ে 2.5 লাখ টাকার মতো খাবার। তো কেন আরেকটা আপনের করছিল নীলপুরে যান, আপনের কথা বলতেই হয়। তো তাছাড়াও আরও মানে আমরা চেষ্টা করতেছি যতটুকু মানে এখানে সার্ভ করা যায়, এখানে বিশুদ্ধ পানি থেকে শুরু করে শুকনো খাবার কিংবা আমার প্ল্যান আছে শেষ পর্যন্ত যতটুকু লাগে আমরা চেষ্টা করবো এখানে মানুষের জন্য বসবাসের যোগ্য করে তুলে এবং হচ্ছে গিয়ে তাদের জন্য বাড়িঘর বানায় তারপর এখান থেকে যাওয়ার চেষ্টা করবো। কারণ এর আগে আমার দিনাজপুরের বিরলের এক্সপিরিয়েন্স আছে, তারপরে হচ্ছে কুড়িগ্রামের এক্সপিরিয়েন্স আছে, সিলেটের বড় একটা এক্সপিরিয়েন্স আছে। ওই সবগুলো এক্সপিরিয়েন্স কাজে লাগে এখানে কাজ করার চেষ্টা করতেছি। এবং আমার টিম বলতে প্রথমে বেশ কয়েকজন আসছিল, পরবর্তীতে আমি সবাইকে ব্যাক করে পাঠিয়ে দিয়েছি, কারণ স্থানীয় অনেক মানুষ অনেক আমাকে তারা হেল্প করতেছে। সো বেশি মানুষ এনে বেশি খরচ করেও কোনো লাভ নাই। কারণ আপনি যদি চিন্তা করেন যে এখন রেস্কিউ করা লাগতেছে না, কিছুদিন আগে রেস্কিউ করা লাগছে, তখন 15 জনের একটা ভোট আপনি নিয়ে আসলেন, সেই 15 জনের ভোটে আপনি দেখা গেল আপনারাই 15 জন আসছেন, তাহলে আপনার রেস্কিউটা কী করলেন? কিংবা ফ্যানিতে খাবার সংকট, আপনি 20 জনের একটা টিম নিয়ে আসছেন, আপনারা 20 জনই তো খাবার খেয়ে শেষ করে ফেলতেছেন। তার থেকে 2-3 জনের টিম নিয়ে আসবেন, যাতে করে এখানকার যে মানুষ আছে তাদের নিয়ে আপনারা কাজ করতে পারেন। কারণ যখন এখানকার মানুষ নিয়ে কাজ করবেন তারাও হচ্ছে গিয়ে একটা কাজের সুযোগ পাইলো, আপনার সাথে থাকলো। আপনারা 2-3 জন আসলেই এনাফ। এবং চেষ্টা করতেছি আমরা শেষ পর্যন্ত, এটা হচ্ছে আমরা কাউকে ত্রাণ দিচ্ছি না, আমরা কাউকে মানে সহানুভূতি দেখাচ্ছি না, জাস্ট এইটাই যে তারা একটা বিপদে পড়ছে, আমরা তাদের ভাই হিসাবে এখানে আসলাম। আবার কথার কথা আমরাও একটা বিপদে পড়তে পারি। যেমন আপনি চিন্তা করেন ফেনীতে গত 40 বছর বা ফেনীর ইতিহাসে মানুষ এরকম বন্যা দেখে নাই। তো আমি গাজীপুরে থাকি কিংবা আমার দাদু বাড়ি জালকাঠি, ওখানেও একটা বন্যা হইতে পারে, তখন তো এখানকার মানুষ ইনশাল্লাহ যাবে। তো বাংলাদেশ যে ভ্রাতৃত্ববোধের একটা জায়গা, আপনি যদি দেখেন আমি এখন আসছি মসজিদে, তো এই মসজিদে হচ্ছে আমরা হিন্দুরাও মসজিদে ছিলাম এবং ঠিক নৈপালের ওই পারে একটা মন্দির, ওখানে দেখলাম অনেকজন মুসলিমও মানে থাকার ব্যবস্থা হয়েছে এবং তারা থাকতেছে। এই যে বৈষম্য বিরোধী এবং সুন্দর বাংলাদেশ, যেটাতে হচ্ছে কি কোনো জাতি বৈষম্য থাকবে না, যার যার ধর্ম সে পালন করবে, সুন্দর মতো করে বাঁচবে, সবাই সবার পাশে থাকবে। দিন শেষে আমরা যে বাঙালি, এই বাংলা পরিচয়টা নিয়ে, বাংলাদেশি পরিচয়টা নিয়ে আমরা বাঁচতে চাই সুন্দর করে এবং সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ, দেশের প্রায় 20 কোটি মানুষ আছে, তারা সবাই সবার পাশে থাকবে। আপনি দেখেন, জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, পানিবন্দী 40 লক্ষ মানুষ, আমরা কত কোটি মানুষ? 20 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করি এবং বাংলা ভাষাভাষী ওয়ার্ল্ড ওয়াইড আরও প্রায় 2 থেকে 3 কোটি মানুষ আছে। তো আমরা যদি সবার জন্য একবেলা করে খাবারের ব্যবস্থা যদি করতে পারতাম, খাবার যদি পৌঁছে দিতে পারতাম, আপনি বিশ্বাস করেন ফেনীর রাস্তায় খাবার পৌঁছে থাকতো, মানুষ খাওয়ার সুযোগটা পাইত না। সেই সুযোগটা মানে আমরা যদি একে অপরের পাশে থাকি, ইনশাল্লাহ সম্ভব সুন্দর বৈষম্য বিরোধী বাংলাদেশ, এটা করা সম্ভব। তো দোয়া রাখবেন সবাই, আমরা যারা কাজ করতেছি আমাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এখানেও অনেকেই কাজ করতেছে। সো কোনো ব্যক্তিগত উদ্যোগ নাই, কোনো ব্যক্তিগত মানে ক্রেডিট নেওয়ার জায়গা নাই, আমরা সবাই মিলেই কাজ করতেছি। আমি মানেই বাংলাদেশ, আপনি মানেই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। ধন্যবাদ। আপনারা কোন অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সাপোর্টটি দিচ্ছেন? এটা আমাদের এনআরবিসি ব্যাংক প্লাস আমাদের ওই যে নাসির ভাই আছে, হামিম ভাই আছে। এনআরবিসি ব্যাংক হচ্ছে মূল ডোনার হিসেবে আছে, তো এনআরবিসি ব্যাংকে আপনি কি চাকরিরত আছেন? আমি গাড়ি চালাই। দলে দলে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে এইভাবে সহযোগিতা চলছে, খাদ্য সেবা উদ্ধারকর্ম চলছে। পুরো দেশ এবং দেশের মানুষ বিপদগ্রস্ত মানুষদের পাশে একত্রিত হয়েছেন। এখানে কোনো ধর্মীয় বিভেদ নাই, রাজনৈতিক এবং দলমত বিভেদ নাই এবং সংগঠন ব্যক্তির কোনো বিভেদ নাই, মতবিভেদ নাই। অনেকগুলো রাজনৈতিক সংগঠন, সরকার, ডক্টর ইউনূস সরকার সেনাবাহিনীর মাধ্যমে ভূমিকা রাখছেন। এখানে বিএনপি, খেলাফতে মজলিস সহ অনেকগুলো রাজনৈতিক দল কাজ করছে, তাদের অঙ্গ সংগঠনগুলো এবং ওরিয়ন গ্রুপ, তারপর এখানে স্বপ্নভূমি, মিলেনিয়াম সিটি এবং বিভিন্ন রকম হাউজিং কোম্পানিগুলো এবং বিভিন্ন রকম বড় বড় গ্রুপগুলো এখানে কাজ করছে। প্রায় 28টি দল এখানে উদ্ধার কাজে ব্যস্ত এবং তারা খাদ্য সেবাটা দিয়ে চলেছে। সবাই প্রাণান্তকর চেষ্টা করছে বিপদগ্রস্ত অসহায় মানুষদের পাশে মানবিকভাবে দাঁড়ানো। চিন্তা করছেন
বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগ এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা ভাবছেন যে ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে আপনারা খাদ্য সেবা নিয়ে যাবেন, তাদের জন্য আমি বলছি খাদ্য সেবা নিয়ে এখন অনেক গ্রুপই ওখানে যাচ্ছে, প্রায় 18-20টি গ্রুপ এবং ব্যক্তিরা ওখানে কাজ করছে। এই খাদ্য ডিস্ট্রিবিউশনের সময় আপনাদের খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে একজনই 5 বার সহযোগিতা পাচ্ছে, অথচ কিছু দুর্গম অঞ্চল যেখানে অনেকে বন্যার পানি খেয়ে বেঁচে আছে, ওখানে কোনো রকম সহযোগিতা যাচ্ছে না। আপনারা যদি মনে করেন যে এই ধরনের খাদ্য সেবা নিয়ে সেখানে যাবেন, তাহলে যেহেতু আমি ফিল্ড লেভেলের অভিজ্ঞতা সংগ্রহ করে এসেছি এবং যোগাযোগগুলো সাধন করে এসেছি, আমার কিছু প্রতিনিধি ওখানে কাজ করছেন, তো আপনারা তথ্য সহযোগিতা চাইলে নিতে পারেন, যেন আপনার দানটি শ্রেষ্ঠ ইবাদতে রূপান্তরিত হয়, সঠিক মানুষের হাতে গিয়ে পৌঁছায়। সেজন্য আপনি তথ্য সেবা নিয়ে বা যোগাযোগের মাধ্যম নিয়ে সঠিক জায়গায় আপনি আপনার খাদ্য সেবাটি বা উদ্ধার কর্মটি চালাতে পারেন। আর আমি আরেকটু বলতে চাই যে যদি আরও স্মার্টলি থিঙ্ক করা যায়, এই মুহূর্তে যেহেতু অনেকগুলো সংগঠন খাদ্য সেবা দিচ্ছে, উদ্ধার কর্ম করছে, এই মুহূর্তে হয়তো আপনি খাদ্য সেবা নিয়ে গেলে 1-2 দিনে ক্ষুধা তাদের নিবৃত্ত হবে, এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না। পার্মানেন্ট সলিউশন তাহলে কিভাবে আসতে পারে? আমার আইডিয়াটি হচ্ছে, যদি বাংলাদেশের 2000 কোম্পানি বা 1000 কোম্পানি মাত্র 10 জনকে পুনর্বাসন করার দায়িত্ব নেয়, দেখা গেল তাদের বাজেট 3 লাখ বা 5 লাখ টাকা, সেই টাকায় তারা একটা পরিবারকে 3 মাস চালানোর তাদের খাদ্য এবং তাদের বাড়ি ভাড়া, দেখা গেলো 4-5 হাজার টাকা একটা বাড়ি ভাড়া করে দিল, আর খাদ্য 5-6 হাজার টাকা চালালো, 10,000 করে 10টা পরিবারকে বা 20টা পরিবারকে চালালে 2 লক্ষ টাকা হয়। এর মধ্যে তাদেরকে ট্রেনিং দিয়ে বা কোনো একটা কাজে তাদেরকে সম্পৃক্ত করে দিয়ে পরিবারটাকে বাঁচার ব্যবস্থা করে দেওয়া, যাকে বলে পুনর্বাসন। এরকম পুনর্বাসনে যদি 3 লাখ টাকা বিচ্ছিন্নভাবে খরচ না করে এইভাবে পুনর্বাসনে যদি 10টা বা 15টা 20টা পরিবারের জন্য একটা বড় কোম্পানি অবদান রাখে, এইভাবে বাংলাদেশের 1000 বড় কোম্পানি যদি অবদান রাখে, তাহলে সেক্ষেত্রে মিনিমাম 20,000 পরিবার বেঁচে যায়। অনেকে ভাবছেন যে সেইখানে তাদের বাড়ি ঘরকে একটু উঁচু করে দেবেন বা ওইখানে নতুন করে নির্মাণ করে দিবেন। এই বুদ্ধিটা এই জন্য অতটা পার্মানেন্ট সলিউশন না, কারণ আগামী বছর আবার বন্যা হতে পারে, বাঁধগুলো খুলে গেলে যে কোনো সময় আবার তারা পানিতে তলিয়ে যেতে পারে, এটা পার্মানেন্ট সলিউশন হবে না, তাদের ঘরগুলো আবার বিনষ্ট হবে, তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তো যেহেতু বন্যাপ্রবণ এলাকা ওইটা, যেখানে বন্যাপ্রবণ এলাকা নয় এমন কোনো এলাকায় এনে তাদের পুনর্বাসন করাই আমি মনে করি শ্রেষ্ঠ পথ হতে পারে সমাধানের। আর পাশাপাশি আমি সরকারকে অনুরোধ করব, সরকার যদি অনেকেই ওখান থেকে রিপ্লেস হতে বা আসতে চাচ্ছেন না, কারণ কারো 2%, 5% জমি আছে, তাদের ছোট ছোট সেখানে সম্পত্তি আছে, সেগুলোর মায়ায় তারা নতুন করে এক জায়গায় এসে সেটেল হতে পারছেন না, আমি সরকারকে অনুরোধ করব যে ওয়াটার পাওয়ার প্ল্যান্ট বলে পৃথিবীর নতুন টেকনোলজি আছে, ওই এলাকার যারা বিপদগ্রস্ত এবং বন্যাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তাদের কাছ থেকে সরকার যদি যোগ্য মূল্যে তাদের 5%, 10% জমি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ক্রয় করার ব্যবস্থা করে, সেই ক্যাশ টাকাটা তাদেরকে দিয়ে দেয় ক্ষতিগ্রস্তরা ঢাকা শহরে বা অন্যত্র গিয়ে তারা রিসেটেলড হবে। আর ওই যে জমিগুলো সরকার কিনে নিচ্ছে, সেখানে 1000-2000 বিঘার উপর নতুন করে পাওয়ার প্ল্যান্ট, ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট, পানির উপর যেটা থাকতে পারে, এই ধরনের পাওয়ার প্ল্যান্ট চিন্তা করা যেতে পারে, বা নতুন কোনো প্রতিষ্ঠান চিন্তা করা যেতে পারে। সরকার ওখানে সিদ্ধান্ত নিয়ে একটা ওই জমিগুলো ক্রয় করে ওই জমিতে একটা কিছু তৈরি করতে পারে, এটা একটা সমাধান হতে পারে। আরেকটা সমাধান হতে পারে, আপনারা যারা ওখানে যাচ্ছেন, আপনাদের যেতে 5-7 জন 10 জন থাকতে ওখানে ভালো হোটেলের ব্যবস্থা নেই। আমি 3-4 দিন যেহেতু থেকে এসেছি, আপনাদের একটু কষ্ট হবে, হয়তো মসজিদে থাকতে হবে বা সাধারণ কোনো জায়গায় থাকতে হবে, আপনাদের কষ্ট হবে গেলে। তাছাড়া 8-10 জন গেলে সেখানে আপনাদের 30-40 হাজার টাকা এক্সট্রা খরচ হবে। আপনারা গাড়ি নিয়ে গেলে, ট্রাক নিয়ে গেলে সেই জন্য 20-30 হাজার টাকা খরচ হবে। এই টাকাটা যদি আপনি চান সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষকে কাজে লাগাইতে, আপনারা না গিয়ে, সেটাও সম্ভব। কিভাবে সম্ভব? হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওইখানে যারা ভিকটিম আছে, আমাদের 1 বা 2টা লোক কাজ করবে, সেখান থেকে তাদের আইডি কার্ড এবং তাদের প্রমাণপত্র, তাদের ছবি এবং তাদের যে তারা বন্যা আক্রান্ত সমস্ত প্রমাণ সহ, প্রত্যেকের মোবাইল থেকে নাম্বার সহ আপনাদের মোবাইলে যখন মেসেজ চলে আসবে, আপনারা 2 বা 3 হাজার টাকা করে সহযোগিতা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তাতে আপনাদের কষ্টটা বাঁচবে, সঠিক জায়গায় দানটা পৌঁছাবে, তারা ভালো থাকবে। এবং 40-50 হাজার টাকা যে আপনারা যাওয়া আসায় খরচ করছেন, নিজেদের খাওয়াতে খরচ করছেন,
এই টাকাটা সাশ্রয় করবে। আপনি চিন্তা করে দেখেন 500 গ্রুপ বা 300 গ্রুপ যদি যায় 40,000 টাকা করে সেভ হলে কতগুলো টাকা সেভ হবে এবং কতগুলো মানুষ এর ভেতর দিয়ে উপকৃত হতে পারে। আর সেক্ষেত্রে আপনি তাদের নাম্বার এবং তথ্য সংগ্রহের জন্য অথেন্টিক লোককে এই সহযোগিতা পৌঁছানোর জন্য যদি তথ্য সেবা দরকার হয় সে ব্যাপারেও সহযোগিতা করতে প্রস্তুত আছি। অনেকের এরকম ব্যাপার আছে যে বন্যার্তদের সহযোগিতা করবে, পিকনিক মুডে তারা ওখানে যাবে, তারা সহযোগিতা দেওয়ার ছবিটা তারা গ্রহণ করতে চায়। ছবি তোলার যদি বিশেষ শখ থেকে থাকে তাহলে আপনার যাওয়া ছাড়া কোনো উপায় নেই, তাহলে আপনাকে হয়তো যেতেই হবে। তবে আমি মনে করি যে সহযোগিতা করার যদি আপনি ইবাদত হিসেবে গ্রহণ করেন তাহলে আপনাকে সশরীরে ওখানে যাওয়াটা অনিবার্য নয়, বরং অপচয় রোধ করে টাকাটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করে সঠিক মানুষকে এখন সহযোগিতাটা পৌঁছে দেওয়াটাই এখন আপনার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এই যে পুরো ভিডিওটি এবং অনুষ্ঠানটি আমি ধারণ করেছি, ওখানে সহযোগিতার ফাঁকে ফাঁকে আপনি লক্ষ্য করলে দেখবেন আমি নিজেও নিজে হাতে অনেককে সহযোগিতা দান খাদ্য সেবা পৌঁছে দিয়েছি, কিন্তু সেখানে সেরকম কোনো ছবি আমি গ্রহণ করিনি, সেই ছবি প্রকাশ করিনি। থাকলেও কিছু আমার কাছে ব্যক্তিগত সংগ্রহে আছে, কারণ ওরা হচ্ছে বিপদগ্রস্ত মানুষ। অনেকে এটা সাই ফিল করে, অনেকে এটা ভালো মনে করে না, এটা তারা সুন্দরভাবে গ্রহণ করতে পারে না, এটা তারা একটু মনে কষ্টও পায় যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা, বা তারা এটা কিছুটা অপমান বোধও করে। তো তাদের মানসিক স্বাস্থ্যটা, তাদের মানসিকতার ব্যাপারটা, তাদের মনের আরামটা, এটা খেয়াল রাখার জন্য আমি পুরো প্রোগ্রামে সরাসরি দান করছি। এরকম কোনো ছবি আমি সম্পৃক্ত করি নেই, এরকম কোনো ছবি আমি প্রকাশ করি নেই। তো আমি আপনাদেরকেও বলবো যে আপনারা যদি জানো নিজের ব্যক্তিগত সংগ্রহে ছবি রাখলেও সেগুলি প্রকাশ না করাটাই বেস্ট হবে। অনেকে আমাকে টেলিফোন করে বলেছেন যে জাতির এই দুর্দিনে, এই বিপদের সময় আপনি জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে কি ভূমিকা রেখেছেন, আপনার স্পেশাল ভূমিকা কি ছিল, এবং অনেকে একটু ব্যঙ্গও করেছেন আমাকে। হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সঠিকভাবে আমাকে তারা অধ্যয়ন করেননি, বা আমি আমার কাজগুলো তুলে ধরার আগেই তারা এই প্রশ্নগুলো করেছেন। আমি এখানে আমার নিজের ভূমিকাটাও এই অনুষ্ঠানে আমি বর্ণনা করছি। আমি একটি আইডিয়াকে স্প্রেড করার চেষ্টা করেছি। অনেকেই অনেক সময় মানবিকতার উৎকর্ষতার অভাবে বিপদে মানুষের পাশে দাঁড়াতে চান না। আমি রিলিজিয়াস রেমেডি, প্রাকৃতিক দুর্যোগে বাঁচার পথ হিসেবে, আপনি ইউটিউবে সার্চ দিলে আইডিয়াটি পেয়ে যাবেন, প্রাকৃতিক দুর্যোগে বাঁচার উপায়। এটা নতুন আইডিয়া আমাদের যে জাকাতের টাকাটি হয় তার 10% টাকা ইনস্ট্যান্টলি আমরা অ্যাডভান্স মানুষের বিপদে যদি দাঁড়াই, সৃষ্টিকর্তা নিজেও খুশি হবেন। এই উসিলায় অনেকে অনেক বেশি নেকি পেতে পারেন এবং তার সেই জাকাতের টাকাটাও বড় কাজে লাগলো। এবং দেখা গেল যে যারা জাকাত আদায় করার জন্য সামর্থ্য আছে, এরকম 10% টাকার সম্মিলিত রূপ একটা বড় অঙ্ক হয়ে দাঁড়াবে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য একটা রিলিজিয়াস রেমেডি যথেষ্ট। এই আইডিয়াকে আমি স্প্রেড করার চেষ্টা করেছি। প্রায় 150 বৃহৎ কোম্পানিকে আমি এটা হোয়াটসঅ্যাপে এবং বিভিন্নভাবে আমি তাদেরকে স্প্রেড করেছি, তাদেরকে আহ্বান করেছি এগিয়ে আসার জন্য। আমি বড় বড় কিছু ইনভেস্টরদেরকে চিনি, প্রায় 70-80 জন, কয়েক হাজার কোটি টাকার মালিক, তাদেরকেও আমি আহ্বান করেছি, তাদেরকে এটা জানিয়েছি। এই আইডিয়াটা অনেক স্প্রেড করার জন্য আমি অনুরোধ করেছি। তারা ফেসবুকে, অনেকে টাইমলাইনে সেটা শেয়ার করেছে, অনেকে ইনবক্সে সেটা ছড়িয়ে দিয়েছে। এবং আমি যেটা করেছি, জাতিসংঘে আমি একটি চিঠি আমি পাঠিয়েছি। আমি সেখানে উল্লেখ করেছি, আমি সেখানে সমাধানের পথ হিসেবে আমি জাতিসংঘকে অনুরোধ করেছি হেল্পলেস বাংলাদেশকে যেন তারা তাদের টিম দিয়ে দ্রুত গতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বর্তমান ইউনিট গভর্নমেন্টকে তারা সহযোগিতা করে এবং পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারকে যেন তারা ইনফ্লুয়েন্স করে বেড়িবাঁধগুলো যতটুকু সম্ভব বন্ধ করার, এবং আমাদের অনেক মানুষের জীবন যেন সেখানে বেঁচে যায় সেই ব্যাপারে ইনফ্লুয়েন্স করার ব্যাপারে আমি অনুরোধ জানিয়েছি। আমি নতুন একটি মানবতার গান রচনা করেছি, যেটি কথা এবং সুর করা হয়েছে, এটা রেকর্ড করার আমি চেষ্টা করছি। আমি আইডিয়াটি নিয়ে মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করেছি এবং আমি বিভিন্ন ডোনার, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন কোম্পানির সহযোগিতায় প্রায় 15,000 মানুষের খাদ্যদ্রব্য আমি সেখানে নিজের থেকে
আমি বিতরণ করে এসেছি এবং আমি ফিল্ড লেভেলে কিছু সোর্স রেডি করে এসেছি, যারা সেখানে যাবে তারা যেন সঠিক পথে যেতে পারে এবং এই অনুষ্ঠানটি তৈরির মাধ্যমে যারা সেখানে কাজ করেছে তাদেরকে তুলে ধরে, বিশেষভাবে তুলে ধরে অন্যদেরকে অনুপ্রাণিত করার আমি চেষ্টা করছি। তো কক্সবাজারের বিশাল মেরিন ড্রাইভ যে বাঁধটি রয়েছে সেটি 1 বছর যেতে না যেতেই 10-12 জায়গায় ধস নেমেছে, ভেঙে গেছে এবং এগুলি আবার পুনরায় এখন তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সঠিক সিদ্ধান্তের অভাবে এ ধরনের স্থাপনা তৈরি হলে, সঠিক কন্ট্রাক্টরকে যদি কাজ না দেয়া হয়, তাহলে রাষ্ট্রের কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার অপচয় ঘটতে পারে। আমাদের একটি বিদেশি কোম্পানি এই কাজটি করতে আগ্রহী, তারা এমনকি 5-7 বছর পরে পেমেন্ট নিতেও তাদের আগ্রহ রয়েছে। তারা কাজ করে দিয়ে 5-7 বছর লংজিভিটি তারা প্রমাণ করার পর তারপর তারা টাকা নেবে। শুধু তারা চাচ্ছে কাজটি করতে, ওয়ার্ক অর্ডারটি নিতে। সেই ব্যাপারেও আমি চেষ্টা করব সরকারের দৃষ্টি আকর্ষণ করার। এবং সাধারণ কোম্পানিগুলো জিও ব্যাগ দিয়ে এই কাজগুলো করে। তো জিও ব্যাগ যে উপাদানে গড়া, আমাদের কোম্পানিও একই উপাদানে একই এলিমেন্ট দিয়ে কাজ করবে, কিন্তু আমাদের সেই বিদেশি কোম্পানির যে জিও ব্যাগগুলো সোর্সিং করবে সেগুলোর এলিমেন্টগুলো ডিফারেন্ট, সেগুলো নষ্ট হয় না। সেগুলো ওই স্রোতে যখন বালির ভিতরে পানিটা ঢুকে যায় না, ফলে ক্ষয়ে গিয়ে বেড়িবাঁধগুলো ভেঙে যায় না। তো সেরকম টেকনোলজি এবং সেই ধরনের এলিমেন্টগুলো তাদের পক্ষে সোর্সিং করা সম্ভব এবং তারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের ধরনের বড় বড় কাজগুলো করে থাকে। তো যেহেতু তারা চ্যালেঞ্জ করে করতে চাচ্ছে, আমার মনে হয় সরকারের উচিত মানে রাষ্ট্রীয় স্বার্থে, সকলের স্বার্থে এবং শত শত কোটি টাকা সংরক্ষণের স্বার্থে এবং এগুলোকে স্থায়ী করার জন্য স্থাপনাগুলোকে এরকম কোনো ভালো কোম্পানিকে কাজ দেয়া উচিত। এটা আমি বিশ্বাস করি এবং এই জন্য আমি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কমিউনিকেশন চালিয়ে যাচ্ছি। হিসেবে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ছিল, আইডিয়া দ্বারা, সৃজনশীলতা দ্বারা, কানেকশন দ্বারা আমি চেষ্টা করেছি। এবং আরেকটু আমি যেটা করব, 100 জন প্রধানমন্ত্রীর কাছে আমি সরাসরি মেইল করব ইউটিউবে এই ভিডিওটি প্রোগ্রামটি তৈরি করে, যেন তারা আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারে। পুনর্বাসনে যদি তারা কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা কর্তা ব্যক্তি আমাদেরকে যদি সহযোগিতার হাত বাড়াতে চায়, তারা যেন আমাদের সম্পর্কে জেনে বুঝে আমাদের জন্য এগিয়ে আসতে পারে, সেই চেষ্টাটুকু, কমিউনিকেশনটুকু আমি করার চেষ্টা করব। আমি আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না। আমার সীমাবদ্ধতা আছে, আমার শক্তিও ক্ষুদ্র। আমি যতটুকু আমি পেরেছি, আমার সর্বোচ্চটুকু আমি চেষ্টা করেছি। পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে আমার পবিত্র হৃদয় দিয়ে, আমি স্বচ্ছ হৃদয় দিয়ে আমি আকুল প্রার্থনা করেছি যে এই বিপদের দিনে সবাইকে যেন সৃষ্টিকর্তা ধৈর্য ধারণ করার শক্তি দেয় এবং সবাই সবার পাশে দাঁড়ানোর শক্তি দেয় এবং আমরা অতি দ্রুত এই বিপন্ন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত বড় অনুষ্ঠানটি আপনারা দেখলেন এবং সবার মধ্যে অনুষ্ঠানটি ছড়িয়ে দেন, যেন তারা অনুপ্রাণিত বোধ করে এবং মানুষের পাশে তো অনেকেই থাকতে চায়, মানবতা বোধ অনেকের ভিতরেই আছে। সঠিকভাবে, সঠিক পন্থায় থেকে যেন পার্মানেন্ট সলিউশনের দিকে আগাতে পারে। এখানে কিছু মূল্যবান বক্তব্য, মেসেজ আছে। এই মেসেজগুলো তারা ভেবে যেন তারা নতুনভাবে গাইডলাইন পেয়ে নতুন পদ্ধতিতে তারা তাদেরকে সহযোগিতা করতে পারে, সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারা যদি পারেন, ভালো লাগে, এই অনুষ্ঠানটি আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং অন্যদেরকে ইনবক্সে দিয়ে দিবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা পরস্পরের বিপদে সকলে সবার পাশে থাকব, এটা আমাদের মানবিক দায়িত্ব। মানবতা যেখানে কাঁদে, অসহায়, সেখানে ধর্ম নিজেও ক্রন্দন করে। কারণ মানবতার বৃক্ষে 4200 ধর্মের জন্ম হয়েছে। মানবতাকে প্রতিষ্ঠা করাই প্রতিটি ধর্মের আসল লক্ষ্য। সেই যতদিন পর্যন্ত মানবতা প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত পোশাকে কোনো ধর্ম প্রতিষ্ঠিত হলেও সেই ধর্মের আসল মূল মর্মবাণী মানুষের হৃদয়কে বিগলিত করবে না এবং সেই মাহাত্ম্য চির উন্নত শির নিয়ে দাঁড়াতে পারবে না। আপনাদের সবাইকে আমি আহ্বান জানাই, মানবিক একটি রাষ্ট্র গড়ার জন্য আমরা যেন সকলেই সক্রিয় ও সচেতন হই। ভালো থাকুন।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা